আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি লীরা চলে আসলাম আমার লীরা কমার্স একাডেমিতে। আজকের ক্লাসটা সাজিয়েছি আমি আর্থিক অবস্থা বিবরণীর বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে। কারণ ফার্স্টে আমরা যখন ছোট ছোট অঙ্কগুলো করব, উদাহরণ অঙ্কগুলো, ওগুলো করার পরে তখন আমরা প্রো লেভেলের অঙ্ক মানে বোর্ডের অঙ্কগুলো করার জন্য রেডি হব। তাই দেরি না করে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা তোমরা আমার ভিডিও গুলো ইতিমধ্যে দেখেছো, তোমরা জানো আমি ফরম্যাট গুলো দিয়ে আমার আর্থিক অবস্থা বিবরণী শুরু করেছি। সো প্লিজ কাইন্ডলি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক গুলো দেওয়া থাকবে। পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত মাস্ট তোমরা ফরম্যাট গুলো পড়ে আসবে, কারণ ফরম্যাট গুলো ছাড়া এই অঙ্ক বোঝা তোমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। ফরম্যাট গুলো দেওয়ার মানেই হচ্ছে তোমাদের অঙ্কগুলো যেন সোজা মনে হয়। তাই এখন আমি আর কথা এত বেশি না বাড়িয়ে অঙ্কতে চলে যাই। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি উদাহরণ 2 এবং পেজ নম্বর হচ্ছে 156। তোমরা সবাই তোমাদের 156 নাম্বার পেজটা খুলবে। আমি আমার এসএসসি সময়কারের মানে যে অঙ্ক করার টাইমে যেগুলো ফলো করতাম সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অঙ্কের সাল, তারিখ এগুলো তো দেখবেই। তার পাশাপাশি এই যে রাওয়া মিল গুলো দেওয়া আছে, এই রাওয়া মিলটার কোন কোন আইটেম কোন কোন ছকে যাবে, যেমন আমাদের তিনটা আর্থিক অবস্থা বিবরণী করতে আমাদের তিনটা ধাপ অতিক্রম করতে হয়, তাই না? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো এই প্রত্যেকটা এন্ট্রি কোথায় যাবে, কোন পার্টে যাবে, সেটা যদি তুমি জানো তাহলে তোমার জন্য আর্থিক অবস্থা বিবরণী সলভ করা একদম ইজি হয়ে যাবে। আমরা সবাই জানি রমেলের এন্ট্রি গুলো একবার যায় আর সমন্বয়ের এন্ট্রি গুলো দুইবার যায়। তাহলে দেখো এখানে উদাহরণ 2, আরতি এন্ড সন্স এর হিসাব রক্ষক নিচে রমেলটি প্রস্তুত করেছেন। ওকে ফাইন। তারিখটা হচ্ছে 31শে ডিসেম্বর 2017। ওকে, কি আছে? পণ্য ক্রয় ও বিক্রয়। পণ্য ক্রয় ও বিক্রয় কোথায় যাবে বলতো? পণ্য ক্রয় যাবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের ক্রয়ের মানে নিট ক্রয়ের পোর্শনে যাবে, আর বিক্রয় বিশদ আয় বিবরণী নিট বিক্রয়ের পোর্শনে যাবে, মানে সবার উপরে। তারপর দেখো পণ্য ফেরত। পণ্য ফেরত এখানে একটা ডেবিটে 4000 টাকা আর ক্রেডিটে 3000 টাকা দেওয়া আছে। এই যে পণ্য ফেরত, এখানে ডেবিটের অঙ্ক টাকা দেওয়া আছে আবার ক্রেডিটেও টাকা দেওয়া আছে, তার মানে ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট আর বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। তো অবশ্যই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে। ডেবিটে আছে দেখে যে এটাকে তোমরা ক্রয় ফেরত মনে করবে সেটা কিন্তু না, এটা হচ্ছে বিক্রয় ফেরত। ওকে, আর বিক্রয় ফেরতটা কোথায় যাবে? সেই বিশদ আয় বিবরণীতে একটা নিট ক্রয়ের সাথে বাদ যাবে আর একটা নিট বিক্রয়ের সাথে কি বাদ যাবে। ক্লিয়ার? এরপর দেখো বেতন। বেতন 20,000 টাকা। বেতন যাবে হচ্ছে বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়তে। তারপর দেখো আন্তঃপরিবহন। আন্তঃপরিবহনটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়তে নিব। বহি পরিবহনটা আমরা নিব হচ্ছে পরিচালন ব্যয়তে। তারপর দেখো বীমা প্রিমিয়াম। বীমা প্রিমিয়ামটাও আমরা পরিচালন ব্যয়তে নিব। এরপর দেখো বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচটাও কোথায় যাবে? পরিচালন ব্যয়তেই যাবে। ব্যাংক জমা। ব্যাংক জমা হচ্ছে আমাদের চলতি হিসাব। ব্যাংক জমা ডেবিট, চলতি হিসাব। চলতি হিসাব কোথায় যায় বলতো? আর্থিক অবস্থা বিবরণীর মোট সম্পদের চলতি সম্পদ সমূহের যে পোর্শনটা সেখানে যাবে। তারপর দেখো মূলধন। মূলধন যাবে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে। তারপর দেখো দেনাদার। দেনাদার কোথায় যাবে? দেনাদার হচ্ছে চলতি সম্পদে যাবে আর্থিক অবস্থা বিবরণীর পোর্শনে। পাওনাদার। পাওনাদারও সেম আর্থিক অবস্থা বিবরণীর চলতি দায়তে যাবে, কারণ পাওনাদার হচ্ছে আমাদের চলতি দায়। যন্ত্রপাতি। যন্ত্রপাতি আমাদের স্থায়ী সম্পদ, এটা কোথায় যাবে? আর্থিক অবস্থা বিবরণীর স্থায়ী সম্পদ পোর্শনে যাবে। জমি, এটাও স্থায়ী সম্পদ। তারপর দেখো 10% ঋণ। ঋণ। ঋণটা কোথায় যাবে? ঋণ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, তাই না? তার মধ্যে আবার দেখো 10% দেওয়া আছে। এই যে 10% দেওয়া, এটার মানে কি? ঋণের সুদ ধার্য করতে হবে। এটার উপরে কি ঋণের সুদ আমার ধার্য করতে হবে। আমি এই এন্ট্রিটার জন্য একটু সময় নিব তোমাদের কাছ থেকে। সেটা হচ্ছে আমার অঙ্ক কিন্তু 2017 সালে, অঙ্ক কিন্তু 2017 সালে, কিন্তু এই যে ব্র্যাকেটে 2020 সালে পদের কথাটা লেখা আছে, আমি একদম ইজিলি একটা কথা বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে আমার অঙ্ক 1 বছরের। 2017 বলেছে 31শে ডিসেম্বর, দ্যাট মিনস আমার অঙ্কটা শুরু হয়েছে জানুয়ারি
থেকে জানুয়ারি 1 থেকে 2017 জানুয়ারি 1 থেকে নিয়ে 31 ডিসেম্বর 2017 পর্যন্ত আমার অঙ্কর যত হিসাব আছে এই জানুয়ারি থেকে ডিসেম্বর 2017 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই সীমাবদ্ধ। যেহেতু এখানে 20 সাল বলেছে, এই 20 সালের আমার অঙ্ক আমি করছি না, আমি 17 সালের অঙ্ক করছি। তাই এই 20 সাল এটা দেখে আমি ঘাবড়ায় যাব না যে 20 সাল মানে কি আমি 3 বছরের সুদ ধরবো বা শুধু 20 সালের সুদ ধরবো, এত কিছু ভাবার কোনো দরকার নেই। সিম্পলি মনে রাখবে যে বছরের অঙ্ক আমরা সেই বছরেরই কি সুদ বের করব। আর যেহেতু এখানে কিছু স্পেসিফিক বলা হয়নি কত মাসের সুদ, তার মানে আমি 2017 সালের পুরো বছরের সুদটাই কি ধরে নিব। আর ব্র্যাকেটে যে কথাটা লেখা আছে এটা তোমাদের হচ্ছে কি ভুল করানোর জন্য, বা অঙ্ক যেন তোমরা ভুল করো, মানে একটা প্যাচ লাগায় দিল এই আর কি। তারপর দেখো পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয় এটা হচ্ছে যন্ত্রপাতি থেকে কি পুঞ্জীভূত অপচয়টা বাদ যাবে, ঠিক আছে? যন্ত্রপাতি থেকে পুঞ্জীভূত অপচয় বাদ যাবে, সেটা আর্থিক অবস্থা বিবরণী স্থায়ী সম্পদের পোর্শনে। কুড়িন সঞ্চিতি, কুড়িন সঞ্চিতিটা এটা যাবে হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয় পোর্শনে। এখন দেখো মজুদ পণ্য। মজুদ পণ্য কি বলা আছে? 1 জানুয়ারি 2017, 1 জানুয়ারি 2017, দ্যাট মিনস এটা বছরের শুরুতে জানুয়ারি মাসে 1 তারিখ, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য 3000 টাকা, ঠিক আছে? আমরা কিন্তু দেখো রাও মিলের কোনটা কোন জায়গায় যাবে সেটা কিন্তু বলে ফেললাম আমি। রাও মিলটা কিন্তু সবাই ক্লিয়ার, আর রাও মিলের এন্ট্রি একবার যায়, তাই এই এন্ট্রি গুলো এগুলো একবারই যাবে। এখন আমি যাব সমন্বয়। সমন্বয় এন্ট্রি গুলো 2 বার যায়। তো সমন্বয় এন্ট্রি গুলো কিভাবে 2 বার যায় চলো আমরা দেখি। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 5000 টাকা ও বাজার মূল্য 4000 টাকা। তোমরা একটা নোট লিখে রাখো, সমাপনী মজুদ পণ্যর যদি এরকম দেওয়া থাকে যে ক্রয় মূল্য 5000, তারপর 4000, এরকম 20000 25,000 দেওয়া থাকতে পারে, যে মূল্যটা কম সেটা হোক ক্রয় মূল্য সেটা হোক বাজার মূল্য, যেটার মূল্যটা কম আমরা সেটাকে কি সমাপনী মজুদ পণ্য হিসেবে কি নিব, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট করা যাবে না। অনেক সময় অঙ্কতে আসে যে সমাপনী মজুদ পণ্য 10,000 টাকা, যার বাজার মূল্য 5,000 টাকা কম, ঠিক আছে? কম বললে আমি কমটাই নিব। 5,000 টাকা কম বলতে কি 10 থেকে 5 বিয়োগ দিব, তখন হবে 5,000 টাকা। আবার যদি বলে যে 5,000 টাকা বেশি, তার মানে হবে কি 10,000 থেকে 5,000 যোগ করলে 15,000 হয়ে যায়, তাই আমি 15,000 তো নিব না, আমি কিন্তু 10,000টাই নিব। তাই অবশ্যই তোমরা খেয়াল রাখবে সমাপনী মজুদ পণ্য যেটার অ্যামাউন্টটা কম থাকবে আমরা সেটাকে কি একসেপ্ট করব। এখন দেখো সমাপনী মজুদ পণ্যটা কোথায় যাবে? 2 বার যায়। একবার যাবে হচ্ছে বিশদ আয় বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে যাবে একবার, আর সেকেন্ড টাইম সমাপনী মজুদ পণ্য হচ্ছে আমাদের চলতি সম্পদ, তাই চলতি সম্পদ নামে এটা আরেকবার চলে যাবে। ক্লিয়ার? এখন দেখো যন্ত্রপাতির অপচয় 10% ধরতে হবে। এই যে যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতির অপচয় আমি ফার্স্টে বিশদ আয় বিবরণীর অপচয় দিয়ে লিখবো, সেকেন্ড যাবে হচ্ছে আমার আর্থিক অবস্থা বিবরণীর স্থায়ী সম্পদ পোর্শনের যন্ত্রপাতি থেকে অপচয় বাদ দিয়ে আমি বাকি যে অ্যামাউন্টটা থাকে সেটা আউটার কলামে নিয়ে যাব, ঠিক আছে? বেতন, বেতন 6,000 টাকা বকেয়া আছে। দেখো রাও মিলেও কিন্তু একটা বেতন দেওয়া আছে, সেই বেতনটা কোথায় বসবে সেটা বলেছিলাম আমি পরিচালন ব্যয়তে বসবে। আর এখন যেহেতু বলেছে বেতন বকেয়া আছে, তার মানে বেতনের সাথে যোগ বকেয়া বেতন দিয়ে আমি এই টাকাটা লিখে বাকি টাকাটা আমি আউটার কলামে নিব। এটা একবার গেল। আর আরেকটা যাবে হচ্ছে বকেয়া, বেতন বকেয়া, এই যে 6,000 টাকাটাই, এই 6,000 টাকাটা যাবে আর্থিক অবস্থা বিবরণীর চলতি দায় পোর্শনে, ঠিক আছে? 2 বার কিভাবে গেল এটা মনে রাখবে তোমরা, আমি কিন্তু বুঝিয়ে দিলাম। এখন দেখো বীমার প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে 2500 টাকা। বীমার প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে, বীমার প্রিমিয়াম কোথায় বসবে? বীমার প্রিমিয়াম বসবে পরিচালন ব্যয়তে, ঠিক আছে? ওটার সাথে আমি বাদ দিব কি অগ্রিম বীমা প্রিমিয়াম 2500 টাকা। বাদ দেওয়ার পর বাকি টাকাটা আউটার কলামে যাবে, আর এই যে অগ্রিম এটা কি আমার চলতি সম্পদ, তাই না? এই অগ্রিম খরচটা আমাদের হবে চলতি সম্পদে। এখন 5 নাম্বার বলেছে সম্ভাব্য কুড়িন 10% ধরতে হবে। সম্ভাব্য কুড়িন এটা হচ্ছে যেহেতু সমন্বয় দেওয়া, এটা হচ্ছে আমাদের নতুন কুড়িন, তার মানে নতুন কুড়িন কত ধরতে বলতে 10% ধরতে বলতে। আচ্ছা ঠিক আছে, নতুন কুড়িন একবার আমার যাবে পরিচালন ব্যয়তে, আর আরেকবার যাবে হচ্ছে আমার আর্থিক অবস্থা বিবরণী দেনাদারের পোর্শন থেকে আমার বাদ যাবে। নিট দেনাদারের ক্ষেত্রে আমার এটা করতে হবে। কুড়িনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা আছে। কুড়িন রিলেটেড যে কোনো কোয়েরি থাকলে তোমরা কাইন্ডলি আমার ওই ভিডিওটি দেখে আসবে, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেমন?
তো কুঋণের হিসাবটাও দুইবার কোথায় যাবে আমি বলে দিলাম। এখন দেখো ঋণের সুদ বকেয়া আছে, ঋণের সুদ কি বলেছে বকেয়া আছে, ওই যে 10% ঋণ ওটা কি বলছে টোটালটাই কি বকেয়া আছে, দেওয়া হয়নি। তার মানে বকেয়া ঋণের সুদ কোথায় যাবে? বকেয়া ঋণের সুদ যাবে হচ্ছে আমার চলতি দায়তে, ঠিক আছে, স্বল্পমেয়াদী দায়, তাই না? চলতি দায় থেকে আমার বকেয়া ঋণের সুদটা চলে যাবে। কেমন? এখন আসো আরটি অ্যান্ড সন্স এর 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমাদের বলেছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। এখন আমরা মেইন অঙ্কে চলে যাই। আমরা কিন্তু টোটাল অঙ্কটাই আগে একটা ব্রিফ দিয়ে নিলাম। ব্রিফের মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে কোন সেকশনটা কোথায় যাবে, কিভাবে কি, ঠিক আছে। এখন আমরা যাব মেইন অঙ্কে। চলো মেইন অঙ্ক শুরু করা যাক। মেইন অঙ্কে যাওয়ার আগে তোমরা আমার লেখাটার দিকে একটু তাকাও। আমি এখানে কোম্পানির নাম লিখেছি আরটি অ্যান্ড সন্স, বিশদায় বিবরণীর অঙ্ক করছি তাই বিশদায় বিবরণী লিখেছি এবং তারিখটা দিয়েছি, যেটা আমার প্রশ্নে প্রদত্ত তারিখটাই এখানে হবে 31 ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত, ঠিক আছে। এখন দেখো প্রশ্নে বলা ছিল যে বিক্রয়, তাই না, পণ্য ক্রয় ও বিক্রয়, তার মানে বিশদ আয় বিবরণীটা আমার শুরু হচ্ছে বিক্রয় দিয়ে। তাহলে আমার বিশদ আয় বিবরণী আমি বিক্রয় দিয়ে লিখলাম। বিক্রয় হচ্ছে 2,90,000 টাকা। এটা আমি সেকেন্ড আউটার কলামে লিখবো, 2,90,000 টাকা। ওকে, এখান থেকে আমরা বাদ দিব কি? বাদ বিক্রয় ফেরত। নিচে কিন্তু আমাদের পণ্য ফেরত নামে একটা রেওয়া মিলে দেওয়া ছিল, ওখান থেকে আমি বিক্রয় ফেরতের অ্যামাউন্টটা কি পিক করব। বিক্রয় ফেরতের অ্যামাউন্টটা কোথায় থাকে? ডেবিটে যে অ্যামাউন্টটা দেওয়া সেটা হচ্ছে আমার বিক্রয় ফেরত। কত টাকা? 4,000 টাকা। এই যে আমি 4,000 টাকা লিখলাম এবং ব্র্যাকেট দিয়ে দিলাম। এই ব্র্যাকেটটা মানেই হচ্ছে কি বিয়োগ যাবে, এটা কি বাদ যাবে। আমি যদি 2,90,000 থেকে 4,000 বাদ দিই, আউটার কলামে আমার যাচ্ছে 2,86,000 টাকা। ওকে, এটাই হচ্ছে আমার নেট বিক্রয়। এটা আমি একটু হাইলাইট করে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি রেড কালার দিয়ে লিখে দিলাম নেট বিক্রয়, কারণ এই অঙ্কে আমার আর কিছু বিক্রয়ের সাথে বাদ দেওয়ার মতো কিছু নেই। এখান থেকে আমি আমার স্ট্রাকচার অনুযায়ী বাদ দিব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই বসবে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য, যেটা সবার নিচে দেওয়া মিলে দেওয়া ছিল জানুয়ারি 1, 2017 দিয়ে, অ্যামাউন্টটা হচ্ছে আমার 3,000। অ্যামাউন্টটা আমি সেকেন্ড আউটার কলামে লিখলাম 3,000, কারণ প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে প্লাস মাইনাস করার মতো কোনো এন্ট্রি কিন্তু আমার নেই, আর এমনিতেও নর্মালি কোনো এন্ট্রি এভাবে থাকে না। ক্রয় দেওয়া ছিল 1,47,000 টাকা, ঠিক আছে, 1,47,000 টাকা। এখান থেকে আমি বাদ দেব ক্রয় ফেরত, কারণ প্রশ্নে ক্রয় ফেরতটাই দেওয়া ছিল। ক্রয় ফেরতের অ্যামাউন্টটা কোন জায়গায় বসবে? রাওয়া মিলের ক্রেডিট পোর্শনে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা ক্রয় ফেরত হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা আমি সুন্দর করে নিচে লিখে দিচ্ছি এবং ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ এটা বাদ যাবে। তাহলে 3,000 টাকা যদি আমি বাদ দেই, 1,47,000 থেকে 3,000 বাদ দিলে আমার আসে 1,44,000 টাকা। আমি 1,44,000 এখানে লিখে দিলাম। এটা হচ্ছে আমার নিট ক্রয়। এখানে তোমরা লিখে দিবে নিট ক্রয়। এরপর দেখো, এরপর আন্তঃপরিবহন নামে আমাদের এন্ট্রি ছিল প্রশ্নে। আমি বলেছিলাম আন্তঃপরিবহনটা বিক্রিত পণ্যের ব্যয়তেই আসবে। আন্তঃপরিবহন অ্যামাউন্টটা হচ্ছে আমার 2,000 টাকা। আমি এখান থেকে 2,000 টাকা অ্যামাউন্ট নিচ্ছি। তারপরে গিয়ে আমার আর কিছু নেই প্রশ্নে, তো আমি কি করব, এই তিনটা আইটেম আগে যোগ করে নিব। দেখো এই যে 3,000, 1,44,000 আর 2,000, 1,44,000, 45, 46, 47, 48, 49, তাহলে আমার হচ্ছে 1,49,000। এখান থেকে আমি এখন বাদ দিব
সমাপনী মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য আমার সমন্বয় দেওয়া ছিল 5,000 আর 4,000। আমি বলেছিলাম যেটার যেটার সংখ্যা কম থাকবে সেটাই নিব। তো আমরা 4,000 পিক করতেছি, কারণ 4,000টাই কি কম। এটা আমরা 4,000 টাকাটা একটা ব্র্যাকেটে রাখবো, কারণ যেহেতু এটা আমরা বাদ দিব, তাই না? 1,49,000 থেকে 4,000 যদি আমি বাদ দিই, তাহলে আমার হাতে থাকছে কত? 1,45,000 টাকা। 1,45,000 টাকা। ঠিক আছে, এখন এটা কি নিট বিক্রয় থেকে কি বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, তাই এটা আমি ব্র্যাকেটের ভিতরে লিখলাম। এখন দেখো 2,86,000 টাকা থেকে আমি যদি 1,45,000 টাকা বাদ দেই, আমার যে অ্যামাউন্টটা আসতেছে নিট বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, যে অ্যামাউন্টটা আসতেছে 1,41,000 টাকা, এটাই হচ্ছে আমার মোট মুনাফা। এটাই হচ্ছে কি আমার মোট মুনাফা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? আমরা তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা 1,41,000 টাকা কি পেয়ে গেলাম। বাদ পরিচালন ব্যয় এখন দেওয়া ছিল আমার 20,000 টাকা। আমি ফার্স্ট আউটার কলামে লিখতেছি, কারণ এখানে আমার বকেয়া বেতন নামেও কিন্তু সমন্বয় এন্ট্রি ছিল, তাই আমি যোগ লিখবো বকেয়া বেতন। বকেয়া বেতন কত ছিল? 6,000 টাকা। এই যে 6,000 টাকা আমি লিখলাম, এবং বকেয়া যেহেতু যোগ হয় তাই 20,000 এর সাথে 6,000 যোগ করলে হয় আমার 26,000। ছিল আমাদের 800 টাকা। তারপর বীমা প্রিমিয়াম 5,000। বীমা প্রিমিয়াম এখানে 5,000 আমি লিখবো আগে, কারণ আমার এখানে ক্যালকুলেশন আছে। আমার সমন্বয় বলা ছিল অগ্রিম বীমা প্রিমিয়াম 2,500 টাকা, তাহলে আমি অগ্রিম বীমা প্রিমিয়াম দিয়ে 2,500 টাকাকে মাইনাস করে নিয়ে বাকি 2,500 টাকা, 5,000 থেকে 2,500 গেলে থাকে আবারও 2,500, 2,500। বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 2,500 টাকা। ওকে, এখন দেখো অবচয় ধরতে 10%, তাই আমি লিখবো যন্ত্রপাতির অবচয়। দেখো ব্র্যাকেটে লিখবো আমরা 80,000 টাকা। এই 2,80,000 টাকা, এটা কত পার্সেন্ট ধরবো আমরা? 10%। এই যে 10%টা লিখলাম। দেখো 2,80,000 টাকার উপর 0.10 মানে 10% হয় আমার 28,000 টাকা। তো 28,000 টাকাটা আমি নিয়ে যাব সেকেন্ড আউটার কলাম। ক্লিয়ার? কি আছে যন্ত্রপাতির পর? যন্ত্রপাতির পর আছে আমার কুড়িন। ঠিক আছে, কুড়িনের হিসাবটা ধরবো আমরা। দেখো কুড়িন যেটা আমাদের রাও মিলে দেওয়া আছে কুড়িন, এটা কিন্তু পুরাতন কুড়িন। ঠিক আছে, পুরাতন কুড়িন। আর সমন্বয়ও একটা দেওয়া আছে যে সম্ভাব্য কুড়িন 10% ধরতে হবে। এই যে সম্ভাব্য কুড়িনটা আমি যে 10% ধরবো, কার উপর ধরবো? আমি একটু এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে দেখাই। দেখো আমার প্রশ্নে দেনাদার দেওয়া আছে কত টাকা? দেনাদার দেওয়া আছে আমার প্রশ্নে 7,000 টাকা। এই যে 7,000 টাকা। কুড়িন, নতুন কুড়িন ধরতে গেলে আমার ফার্স্টে যেতে হবে দেনাদারের কাছে। আমি যখন দেনাদারের কাছে গেলাম, দেখলাম দেনাদার কত টাকা? 7,000 টাকা।
আমাকে নতুন কুড়িন এখানে ধার্য করতে হবে কি 10%। দেখো নতুন কুড়িন, তাহলে এই 7,000 টাকার উপর আমি যখন 10% ধরবো সমান সমান 7,000-এর 10% কত হয় 700। একটা শূন্য বাদ দিলে কি 10% চলে আসে, তাহলে 700। এই যে 700, এটাই কিন্তু আমার নতুন কুড়িন। নতুন কুড়িন কিভাবে বের করতে হয় আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে মাস্ট আমার কুড়িনের ক্লাসটা তোমরা দেখে আসবে। তাহলে আমি নতুন কুড়িন কত পেয়েছি 700 টাকা। আমার স্ট্রাকচার অনুযায়ী নতুন কুড়িনটাই কি আগে বসবে, তাই আমি নতুন কুড়িন দিয়ে আগে আমার এন্ট্রিটা লিখে নিব। কুড়িনের নতুন কুড়িন কত বলছে 700, ওকে 700 লিখলাম। আমার আরেকটা কুড়িন আছে যেটা র মিলে ছিল, সেটা হচ্ছে আমার কি পুরাতন কুড়িন। সেটা শুধু কুড়িন না, কুড়িন সঞ্চিতি ছিল, তার মানে বাদ পুরাতন কুড়িন সঞ্চিতি কত টাকা 500 টাকা। 500 টাকা আমি ব্র্যাকেটে নিয়ে নিলাম। তাহলে আমার কুড়িনের অ্যামাউন্ট দাঁড়ায় 700 থেকে 500 চলে গেলে থাকে 200। 200 ঠিক আছে, কুড়িনের হিসাব কিন্তু আমাদের ক্লিয়ার। এখন দেখো ক্যালকুলেটর হাতে নাও তোমরা। আমি পরিচালন ব্যয় কি কি পেয়েছি দেখো 26,000, ওকে 800, তার সাথে যোগ করবো 2500, 2500 মিলে হয় 5,000। তারপর দেখো 28,000, তারপর দেখো এই যে 200। 200 ওকে, আমি এখন এখানে পেয়ে গেলাম 60,000 টাকা। ঠিক আছে, এই 60,000 টাকাটাকে আমি কি করব সরাসরি এখানে নিয়ে যাব। 60,000 যেহেতু আমরা এই পরিচালন ব্যয়টা বাদ দিব, তাই এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন দেখো আমরা পরিচালন ব্যয় সবগুলো যোগ করে পেলাম কত টাকা 60,000 টাকা। এই 60,000 টাকাটা আমরা এখন কি করব বাদ দিব। কার থেকে বাদ দিব? মোট মুনাফা থেকে বাদ দিব। আমরা মোট মুনাফা কত পেয়েছিলাম 1,41,000 টাকা পেয়েছিলাম, তাই না? 1,41,000 টাকা থেকে আমরা এখন 60,000 টাকা কি বাদ দিব। আমরা যদি 1,41,000 টাকা থেকে 60,000 টাকা বাদ দেই আমরা পেয়ে যাচ্ছি 81,000 টাকা। 81,000 টাকা, এবং এই যে 81,000 টাকা এটাই হবে কি আমাদের পরিচালন মুনাফা। এটা একটু আমি রেড মার্কার দিয়ে লিখি, পরিচালন মুনাফা। এখন দেখো পরিচালন মুনাফা পর্যন্ত আমরা যেহেতু চলেই আসছি, আমাদের শুধু এখন পরিচালন মুনাফার সাথে দুটা কাজ করতে হয়। অপরিচালন আয় যোগ করতে হয়, অপরিচালন ব্যয় কি করতে হয় বিয়োগ করতে হয়। আমার এই অঙ্কে অপরিচালন আয় কিছুই ছিল না, আমাদের ছিল একটা ঋণের সুদ। তাহলে আমরা লিখব সিম্পলি বাদ অপরিচালন ব্যয়। বাদ অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় সেটা কি ঋণের সুদ। ঋণের সুদ। দেখো ঋণের সুদটা দেখো, ঋণ ঋণ কত ছিল আমার, ঋণ ছিল প্রশ্নে 1,00,000 টাকা, আর তার মধ্যে ছিল কি 10% ঋণের সুদ। 1,00,000 10%, কত হয় 10,000 টাকা। এই যে এখানে আমি সরাসরি নিয়ে গেলাম 10,000 টাকা। এটা কি বাদ যাবে, পরিচালন মুনাফা থেকে কি বাদ যাবে, তাই আমি এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন আমি যখন 81,000 থেকে 10,000 বাদ দেই আমার নিট মুনাফা কত দাঁড়ালো 71,000 টাকা। এই যে 71,000 টাকা এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের নিট মুনাফা। ঠিক আছে, এবং অবশ্যই অবশ্যই অঙ্ক শেষে আমাদের কি করতে হবে হিসাব ক্লোজিংটাও দেখাতে হবে। দুইটা দাগ দিয়ে আমি কি করলাম হিসাবটা ক্লোজ করলাম।
পাশাপাশি এই ছকটাও এভাবে করে সুন্দর করে টেনে দিলাম। ঠিক আছে, এখন আমি আগে বলবো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এই অঙ্কটার। স্ক্রিনশট নিয়ে নাও, আর বেশি সময় নিব না, আমি জাস্ট একটা ছোট্ট আরেকটা ব্রিফ দিয়ে দিই। অঙ্কটায় দেখো, বিক্রয় আগে করেছি এতটুকু। ফার্স্টে তোমরা বিক্রয়ের পোর্শন করবে, তারপরে আসবে বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনটা করে সরাসরি মোট মুনাফাটা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় অ্যামাউন্টটা থেকে বাদ দিয়ে মোট মুনাফা পেয়ে যাবে তোমরা। মোট মুনাফার পর আমরা চলে যাব সরাসরি পরিচালন ব্যয়তে। পরিচালন ব্যয়তে যে যে আইটেম আসবে, আসার পরে যোগ বিয়োগ যা যা করার পরে আমি যে অ্যামাউন্টটা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে আমি সরাসরি পেয়ে যাব পরিচালন মুনাফা। পরিচালন মুনাফাটা পেয়ে গেলেই আর তেমন কোনো কাজ থাকে না, অপরিচালন আয় যোগ করবো, অপরিচালন ব্যয় সরাসরি বিয়োগ করব। আমাদের এই প্রশ্নে অপরিচালন ব্যয় ছিল, তাই আমি ঋণের সুদ এই যে 1 লক্ষ টাকা, এটা কি সরাসরি 10% দিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি নিট মুনাফা পেয়ে গেলাম 71,000 টাকা। তো আশা করি এই অঙ্কের বিশদায় বিবরণী তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের এই পার্টটা এতটুকুই রাখবো, কারণ অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিও যত বড়ই হোক না কেন, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতে চাই তোমরা কাইন্ডলি ভিডিওগুলো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলেই কিন্তু তোমরা একটা ম্যাথ সলভ করতে পারবে। এন্ড তোমাদের হাতে বেশি সময় নেই, তাই সবাইকে বলবো শিক্ষার্থীরা তোমরা সবাই একটু মনোযোগী হয়ে যাও। এই কিছুটা মানে কয়েকটা মাসই তো আছে, আর তাই না, জানুয়ারিতেই পরীক্ষা, তো এই বছরটাই আছে। যদি তোমরা একটু কষ্ট করো, একটু কষ্ট করলে কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট কি সিকিউর করে নিতে পারবে। তাহলে আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবার থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।